নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব পারফেক্ট বিজনেস মডেল। আমাদের স্টক মার্কেটে যদি আমি পারফেক্ট বিজনেস মডেল বলতে আমরা কোনটাকে বুঝি? পারফেক্ট বিজনেস মডেল এটা কিন্তু অনেক রকম ব্যাখ্যা হতে পারে। পারফেক্ট বিজনেস মডেল বলতে আমরা কি বুঝি? আমরা যখন কোনো স্টক নেই, যে কোনো স্টক, যে কোনো শেয়ার যখন আমরা পোর্টফোলিওতে নেই, স্টক নেওয়ার মানেটা কি? স্টক নেওয়ার মানেটা হচ্ছে আমি বা আপনি যারা কোনো স্টক নিয়ে আমরা আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে রাখলাম, পোর্টফোলিওতে নিলাম আর কি। স্টকটা না, কোনো একটা কোম্পানির স্টক নেওয়ার মানেটা হচ্ছে যে আপনি সেই কোম্পানির বিজনেসের পার্টনার হচ্ছে, অংশীদার হচ্ছে, পার্টনারশিপ হচ্ছে। একটা স্টক আমার পোর্টফোলিওতে আমার শুধু স্টকটা নেওয়া না, কিন্তু আমি এই কোম্পানির মধ্যে অ্যাকচুয়ালি পার্টনার হয়ে গেলাম। ছোট, হয়তো অনেক ছোট পার্টনার, কিন্তু আমি কিন্তু পার্টনার হলাম, মানে তার বিজনেসের পার্টনার হলাম। যে কোনো কোম্পানির স্টক নেওয়া মানে সেই কোম্পানির বিজনেস নিয়েই পার্টনার হলাম। তার মানে কি? তার মানে যখনই কোনো একটা কোম্পানি আমি স্টক নেব, কি দেখে নেব? আমাকে দেখতে হবে কোম্পানির বিজনেস মডেল, কোম্পানি কি বিজনেস করছে। যেটা আমি না জানি, যদি আমার পুরো বিজনেস মডেলটা আমার ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু কি হবে? আমি সেই স্টকটাকে কিন্তু লম্বা সময় পর্যন্ত হোল্ড করতে পারবো না। কারণ কি? কোম্পানি যদি বিজনেস মডেলটা আমার একদম ক্লিয়ার না থাকে, যখনই আমি স্টকটা আমার পোর্টফোলিওতে নিলাম, তারপরে কি হবে? কোম্পানির সব কিছু ঠিক আছে, আমি রেজাল্ট দেখে নিলাম যে সেলস গ্রোথ ভালো করছে 40%, 50% সেলস গ্রোথ করেছে, প্রফিট গ্রোথ করছে 40%, 50%, কিন্তু দেখা গেল মার্কেট তো ভোলাটাইল। হয়তো কোনোদিন দেখা গেলো 2-1 মাস পরে দেখা গেলো স্টকটা কোনো এক কারণে 20%, 30% ডাউন সার্কিট মেরে দিল। স্টকের যে প্রাইস ছিল তাতে 30% কমে গেল। যেহেতু আমি স্টকটার বা কোম্পানিটার বিজনেস মডেল ভালোভাবে বুঝি না বা জানি না, তাহলে কি হবে? আমার কিন্তু কনফিডেন্স থাকবে না। যখন এরকম 30%, 40% প্রাইস কমে যাবে স্টক প্রাইস, তখন কি হবে? আমি কিন্তু টেনশনে পড়ে যাব। তখন স্টকটা আমি কি করবো? সেল করে দেবো। এটাই হয়, বেশিরভাগ ইনভেস্টরের সাথে এটা হয়। যখন আপনি কোনো কোম্পানির বিজনেস মডেলটা ভালোভাবে বুঝতে পারছেন, সেই স্টকটা আপনি পোর্টফোলিওতে নিয়ে নিলেন, এবং অনেকে নিচ্ছে, সমস্ত টিভি চ্যানেলে বলছে, স্টকটার দামও সমানে বেড়ে যাচ্ছে, আপনি নিয়ে নিলেন পোর্টফোলিওতে স্টকটা নেওয়ার পরে কিছুদিন পরে দেখা গেলো, কারণ মার্কেট তো ভোলাটাইল, সবসময় আপ ডাউন চলছে, যে স্টকটা 30% ডাউন হয়ে গেল, তখন কিন্তু আপনি সেই স্টকটাকে পোর্টফোলিওতে রাখতে পারবেন না। আপনি তার বিজনেসই জানেন না সে কি করে, তার বিজনেসের প্রতি তো আপনার কোনো কনফিডেন্স নেই, তার গাইডেন্স কি আছে কিছুই জানেন না, আপনি বাধ্য হবেন সেই স্টকটা কিন্তু পোর্টফোলিও থেকে কেটে দিতে। এই জন্য বিজনেস, স্টক মার্কেটে স্টক খোঁজার থেকে জানতে হবে কোম্পানিটার বিজনেস কি। যদি পারফেক্ট বিজনেস না পান একদম, তাহলে কিন্তু ওই স্টকটাকে নিয়ে আপনি পোর্টফোলিওতে লম্বা চলতে পারবেন না, কারণ আপনার কনফিডেন্সে থাকবেন না। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে পারফেক্ট বিজনেস মডেল কিরকম হতে পারে। আমি আমার দিক দিয়ে বলছি, পারফেক্ট বিজনেস মডেল বলে আমাকে সবার আগে জানতে হবে কি কোম্পানিটার প্রোডাক্ট, মানে কোম্পানিটা কি প্রোডাক্টে ব্যবসা করে, সেই জিনিসের সম্বন্ধে প্রাইমারি বেস এটা, যে কোম্পানি কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে। এবার যদি আমাকে কেউ বলে যে আমি কোনো রিনিউয়েবল এনার্জি স্টক, মাঝখানে রিনিউয়েবল এনার্জি স্টক কিন্তু প্রচুর দিয়েছে রিটার্ন, কিন্তু আমি কিন্তু রিনিউয়েবল এনার্জি স্টকের বিজনেস মডেলটাই বুঝতে পারি না, যে কিভাবে বিজনেস করছে, ফিউচার গ্রোথ কিভাবে করবে এরা, বিজনেসটা মাথায় ঢুকে না। ইনফ্রাস্ট্রাকচার স্টকগুলো আমি কিচ্ছু বুঝি না। তারপর যে কোনো পিএসইউ ব্যাংক বা গভর্নমেন্ট যত কোম্পানি আছে আর কি, এদের বিজনেস মডেলটা আমার কাছে সেকুলার মনে হয় না। এসব দেখবেন রেলওয়ে স্টক, ইনফ্রা স্টক, রিনিউয়েবল এনার্জি স্টক, সোলার এনার্জি স্টক, ইভি স্টক, এগুলো সমস্ত গভর্নমেন্ট অর্ডারের উপরে ডিপেন্ডেন্ট। মানে কোনো কারণে যদি গভর্নমেন্টের পলিসি চেঞ্জ হয়ে যায় বা গভর্নমেন্টই চেঞ্জ হয়ে গেল, তাহলে কিন্তু এইসব স্টকগুলো কি হবে? এইসব স্টকগুলো আর সেল করে আপনি বেরোতে পারবেন না, এভাবে লোয়ার সার্কিট মারতে থাকবে। মানে এদের বিজনেস মডেলটা আমি কিছুই বুঝতে পারছি না। এদের বিজনেস মডেলটা কোনো সেকুলার না, পুরোপুরি গভর্নমেন্ট অর্ডারের উপরে ডিপেন্ডেন্ট। এই জন্য আমি এসব কোনো ট্র্যাকই করি না। আমার ট্র্যাক লিস্ট থেকে রেলওয়ে, ইনফ্রা,
রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, এই ধরনের স্টকে পুরো অ্যাভয়েড করি, কারণ এদের বিজনেস মডেলটা আমার কাছে সেকুলার। আমার কাছে বিজনেস মডেল কিরকম ভালো লাগে, যে বিজনেস মডেলটা কোনো গভর্নমেন্ট অর্ডার বা কোনো গভর্নমেন্ট স্কিম বা কোনো গভর্নমেন্টের পলিসির উপরে ডিপেন্ডেন্ট না, সেকুলার বিজনেস, আমি সেই ধরনের বিজনেসকে স্টাডি করতেই পছন্দ করি। যেরকম জুয়েলারি বিজনেস, এই বিজনেসটাই পুরো বুঝতে পারি যে একটা জুয়েলারি কোম্পানি বিজনেস কীভাবে করে, বিজনেস মডেলটা কীরকম। তারপরে এরকম ধরো কোনো রিটেল কোম্পানি, মল যেরকম ভিটু রিটেল, ট্রেন্ড, এই ধরনের কোম্পানির বিজনেস নিয়ে পরিষ্কার বুঝতে পারি। তারপরে ধরুন এনবিএফসি কোম্পানি, সে হাউজিং ফিনান্স হতে পারে, সে এমএসএমই ফিনান্স হতে পারে, যে কোনো ধরনের ফিনান্সিয়াল কোম্পানি, এদেরকে নিয়ে পুরো স্টাডি করতে পারি, মানে পুরো বিজনেস মডেলটা আমার কাছে ক্লিয়ার। যেমন কেবল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এদের বিজনেস মডেলটাকে একদম আমি পুরোপুরি বুঝতে পারি, বা কোওয়ার্কিং স্পেসের কোনো কোম্পানি, এই ধরনের বিজনেস মডেলকে আমার বুঝতে খুব সুবিধা হয়, কারণ এদের বিজনেসটা সেকুলার থাকে। আমার বিজনেস মডেল, পারফেক্ট বিজনেস মডেলের প্রথম ফার্স্ট কথা হচ্ছে প্রোডাক্ট। আমাকে জানতে হবে কোম্পানিটা কি প্রোডাক্ট বানাচ্ছে। সেকেন্ড হচ্ছে কোম্পানির বিজনেসটা অবশ্যই সেকুলার হতে হবে, সেকুলার মানে বিজনেসটা কোনো গভর্নমেন্ট পলিসি, কোনো গভর্নমেন্ট অর্ডারের উপরে ডিপেন্ডেন্ট হবে। এই দুটো হচ্ছে আমার মেন ক্রাইটেরিয়া। এবার আমি যখন জুয়েলারি স্পেসে বিজনেস আমি স্টাডি করব, এবার আপনি যদি আমাকে এনি টাইম যে কোনো সময় বলেন, যে কোনো কেউ বলে যে এই জুয়েলারির এই কোম্পানিটার খবর, আমি কিন্তু পরিষ্কার পিকচার পারফেক্ট আমার কাছে যে কোম্পানির বিজনেস মডেলটা কিরকম। আমার একটা জুয়েলারি কোম্পানি, মনে করেন টিএন গ্যাডগিল, একটা জুয়েলারি কোম্পানির স্টক স্টাডি করা কতটা সহজ। একটা জুয়েলারি কোম্পানির স্টক আমি কি কি থাকতে পারে প্যারামিটার। জুয়েলারি স্টক, রিটেল জুয়েলারি কি করবে, তার প্রথম ক্রাইটেরিয়া থাকবে সে কত স্টোর বাড়াচ্ছে। যত স্টোর বাড়াবে, যত রিটেল স্টোর বাড়াতে পারবে, তত কি হবে, তার কাস্টমার অ্যাকুইজিশন বাড়তে থাকবে এবং সেলস গ্রোথও বাড়বে। 2 নম্বর কি দেখতে হবে আমাকে, একটা জুয়েলারি কোম্পানির সেম স্টোর সেলস গ্রোথ কত হচ্ছে, মানে পুরোনো স্টোরগুলোর সেলস গ্রোথ কিরকম হচ্ছে। আর 3 নম্বর দেখতে হবে হচ্ছে আমাকে কোম্পানিটা আরোই কোন দিকে যাচ্ছে, রিটার্ন অফ ইকুইটিটা কোন দিকে যাচ্ছে, আর প্লাস প্যাট মার্জিন, প্রফিট মার্জিনটা কোন দিকে যাচ্ছে। এই চারটে জিনিস দেখলে কিন্তু পুরোপুরি আপনার একদম পিকচার ক্লিয়ার হয়ে যাবে। স্টোর কি অ্যাডিশন করছে, তার প্রফিট মার্জিন কিভাবে বাড়ছে, আরোই কোন দিকে যাচ্ছে, এবং কোম্পানি সবথেকে বড় কথা কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথের গাইডেন্স কে দিচ্ছে। আর কোম্পানি যখন কনকলে দেখবেন, যখন কোনো কোম্পানি জিডিপি কথা বলো, জিডিপি এত % হচ্ছে, জিডিপি গ্রোথ কমে যাচ্ছে, দেশে মুদ্রাস্ফীতি, কনজিউমার ডিমান্ড কমে যাচ্ছে, এসব কথাবার্তাগুলো কারা বলে, যেসব কোম্পানির মধ্যে সেলস গ্রোথ নেই। মানে এইচডিএফসি ব্যাংক স্টাডি করবেন, ইনফোসিস স্টাডি করবেন, কনকল পড়বেন, এশিয়ান পেন্টের কনকল পড়বেন, পিডিলাইটের কনকল পড়বেন, দেখবেন এরা কিন্তু কনকল এগুলো কথা বলে। মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, জিডিপি গ্রোথ কমে যাচ্ছে, কনজিউমার ডিমান্ড নেই, এইসব কোম্পানি কোনো গাইডেন্সই দেন, কত % সেলস গ্রোথ করবে, কত % প্রফিট গ্রোথ করবে, কোনো গাইডেন্স। আমার কথা একদম, আমি যখন কোনো কোম্পানিকে স্টাডি করি তার বিজনেস মডেলের, এটা খুব ক্লিয়ার হতে হবে যে কোম্পানি আগামীতে গ্রোথ গাইডেন্স কে দিচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, গ্রোথ গাইডেন্স। যদি কোনো কোম্পানি গ্রোথ গাইডেন্স ঠিকঠাক না দেয়, তার মানে কি কোম্পানি গ্রোথ নিয়ে নিজেই কনফিডেন্ট। বুঝে গেল, গ্রোথ গাইডেন্সটা খুব দরকার। প্রথম হচ্ছে কোম্পানি কি প্রোডাক্ট বিক্রি করছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোম্পানির গ্রোথ গাইডেন্সটা খুব ভালো করে বুঝতে হবে। আর একটা পয়েন্ট কি বললাম, যে বিজনেস মডেলটা সেকুলার হতে হবে, কোনো গভর্নমেন্ট অর্ডার, কোনো গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট। আর দেখতে হবে কোম্পানি গ্রোথ গাইডেন্সটা ঠিকঠাক দিচ্ছে কিনা। এবং যেসব কোম্পানির মধ্যে গ্রোথ নেই না, তাদের কনকলে দেখবেন গ্রোথ নিয়ে কথাই বলে না। আপনি কনকল পড়ে দেখবেন, এশিয়ান পেন্টস, পিডিলাইট, ইনফোসিস, HCL, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যে কোনো ধরনের কোম্পানি দেখবেন এরা গ্রোথ নিয়ে কথাই বলেন। আর যে কোম্পানি না দেখবেন গ্রোথ আছে, তারা ওই মুদ্রাস্ফীতি, জিডিপি এসব নিয়ে কথা বলেন, তারা কিন্তু গ্রোথের পুরোপুরি গাইডেন্স দিয়ে দেবে। আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে কোম্পানি যেন গ্রোথ গাইডেন্সটা সে পুরোপুরি দিতে পারে। এবার চ্যানেল আপনি যেমন মনে করেন FMCG কোম্পানি, সে বিস্কুট বানাচ্ছে, চকলেট বানাতে পারে, কোল্ড ড্রিঙ্কস বানাতে পারে, এনিথিং।
সে তার একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেমন মনে করো জুয়েলারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, স্কাই গোল্ড বা এই ধরনের কোম্পানি, আপনার দেখতে হবে কোম্পানির ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে কিনা। ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ানো খুব দরকার। একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট যদি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি না বাড়ায়, তার মধ্যে তার সেলস গ্রোথ কি একটা সময় পরে কমে যাবে, সে পুরো সেল করে বন্ধ হয়ে যাবে, কারণ সে যদি রেগুলার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি না বাড়াতে পারে। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্যারামিটার, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাকে পুরোপুরি দেখতে হবে। তারপরে মনে করবো রিটেল কোম্পানি, একটা রিটেল কোম্পানি কি স্টাডি করবেন, যে সে স্টোর, রিটেল স্টোর কত বাড়াচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, রিটেল স্টোর। তারপরে কি দেখতে হবে, সেই তার রিটেল সেই স্টোরের মধ্যে সে প্রোডাক্ট মিক্স কিরকম করছে। প্রোডাক্ট মিক্স বলতে যেসব প্রোডাক্টে মার্জিন বেশি, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট সে কতটা বাড়াতে পারছে। একটা কোম্পানি যদি যেসব প্রোডাক্টে মার্জিন নেই, মানে সস্তার প্রোডাক্ট বেশি রাখে, তাহলে কি হবে, তাতে প্রফিট মার্জিন কমে যাবে। কোম্পানি যত ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বাড়াতে পারবে, মানে যে সমস্ত প্রোডাক্টের দাম বেশি, এমআরপি বেশি, সেই সব প্রোডাক্টের যত সেল করতে পারবে, তত তার কি হবে, প্রফিট মার্জিন বাড়বে, তত শেয়ার হোল্ডাররা কি প্রফিটেবল হবে। তা প্রোডাক্ট মিক্সটা খুব ইম্পর্টেন্ট। এবার আপনি কোনো এনবিএফসি স্টাডি করবেন, ফিনান্সিয়াল কোম্পানি, প্রথম হচ্ছে দেখতে হবে কোম্পানি লোন বুক গ্রোথের গাইডেন্স কে দিচ্ছে। মেন ইম্পর্টেন্স এইউএম গ্রোথ, লোন বুক গ্রোথ কোম্পানি কিভাবে করছে, প্লাস গাইডেন্স কিভাবে দিচ্ছে। তারপরে কি হয়, ব্রাঞ্চ অ্যাডিশন, সে কতগুলো ব্রাঞ্চ বানাবে, নতুন ব্রাঞ্চ কত খুলবে, এই গাইডেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে আরওই, ফিনান্সিয়াল কোম্পানির মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার আরওই, কোম্পানির আরওই ডিরেকশন কোন দিকে যাচ্ছে। আরেকটা কি দেখতে হবে আপনাকে, স্প্রেড মার্জিন, মানে একটা ফিনান্সিয়াল কোম্পানিকে ব্যাংক থেকে লোন নিয়ে কাস্টমারকে দেয়, সে হাউজিং ফিনান্স হোক, এমএসএমই ফিনান্স হোক, বা সে গোল্ড লোন দেয়, সে ব্যাংক থেকে লোন নিয়ে কাস্টমারকে লোন দিচ্ছে। এবার একটা কোম্পানি ব্যাংক থেকে মনে করেন 5% লোন নিচ্ছে, আর কাস্টমারকে দিচ্ছে 10%, তাহলে স্প্রেড কত হলো, মাইনাস করুন 5%। এতে কোম্পানির স্প্রেডটা কত বাড়ছে। একটা কোম্পানির স্প্রেড যত বাড়বে, মানে সে কাস্টমার আপনি যত বেশি ইন্টারেস্ট নিতে পারবে, সে কোম্পানিকে বিজনেসের স্কেল তত বাড়তে থাকবে, প্রফিটেবিলিটি তত বাড়তে থাকবে। আর আরেকটা জিনিস দেখতে হবে আপনাকে ফিনান্সিয়াল কোম্পানি যে অ্যাসেট কোয়ালিটি, গ্রস এনপি, নেট এনপি, এটা যত কমের দিকে যাবে তত ভালো। এই সমস্ত প্যারামিটার দেখে কিন্তু আপনাকে সে রিটেল কোম্পানি হোক, কোনো B2B কোম্পানি হোক, ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোক, কোনো এনবিএফসি কোম্পানি হোক, কোনো কোওয়ার্কিং স্পেসের কোম্পানি হোক, কেবলের কোম্পানি হোক, সমস্ত কোম্পানি তিনটে সেক্টরের মধ্যে পড়ে, ফিনান্সিয়াল, রিটেল আর B2B ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এবার কোন কোন সেক্টর দেখুন, তাহলে বোঝা যাচ্ছে আমি যেমন জুয়েলারি সেক্টর বা এফএমসিজি সেক্টর, কোওয়ার্কিং স্পেসের সেক্টর বা কেবল ম্যানুফ্যাকচারিং সেক্টর, গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং সেক্টর, সমস্ত রকমের এনবিএফসি, হাউজিং ফিনান্স, এমএসএমই ফিনান্স, গোল্ড ফিনান্স, এই সমস্ত সেক্টরের কোম্পানিগুলো গিয়ে আমরা, আমার ক্ষেত্রে এরকম 14 থেকে 15টা সেক্টর, যেসব সেক্টরগুলো একদম সেকুলার, সেই সব সেক্টরকে কিন্তু আমি স্টাডি করি। এবার এইসব সেক্টর যখন আপনি ঘাটবেন, তখন দেখবেন যে একটা পারফেক্ট বিজনেস মডেল, সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন। এবার আমি আমার পোর্টফোলিওতে কিছু স্টক দিয়ে বুঝাচ্ছি। ধরুন স্কাই গোল্ড কি, স্কাই গোল্ড একটা জুয়েলারি B2B কোম্পানি। এর কাজ কি, জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে যত B2C প্লেয়ার আছে, মানে রিটেল জুয়েলারি প্লেয়ার আছে, কল্যাণ, টাইটান, PN গ্যাডগিল, সেনকো গোল্ড, সবাই কিন্তু এর কাস্টমার, মালাবার, যত রিটেল জুয়েলারি কোম্পানি। স্কাই গোল্ডের বিজনেসটা কি করে বাড়বে, যত স্কাই গোল্ড এদেরকে মাল সাপ্লাই করতে পারবে, যত এরকম নতুন নতুন রিটেল কোম্পানিকে সে অ্যাড করতে পারবে, কাস্টমার বানাতে পারবে, তত স্কাই গোল্ডের সেল বাড়তে থাকবে। তার জন্য কি করতে হবে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে থাকবে, আর প্লাস ফলো করতে হবে স্কাই গোল্ডের হোলসেলের, তো ম্যানুফ্যাকচারিং বিজনেস না, কিন্তু মার্জিন কম থাকবে। স্কাই গোল্ড নিজের মার্জিনটাকে ধরে রাখতে পারছে কিনা বা মার্জিনটাকে বাড়াতে পারছে কিনা, এই 4টা প্যারামিটার আপনাকে দেখতে হবে। কিভাবে সে কাস্টমার বাড়াচ্ছে, কিভাবে সে তার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, এবং তার প্রফিট মার্জিনটা কি চলছে, প্রফিট মার্জিন উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। এটা কিন্তু যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুব ইম্পর্টেন্ট। এবার স্কাই গোল্ডের ক্ষেত্রে দেখুন, স্কাই গোল্ডের বিজনেসটা কি হয়েছে। স্কাই গোল্ডের FY24 এদের টোটাল সেল ছিল 1750 কোটি টাকা, 1750 কোটি টাকা। তারপরে স্কাই গোল্ড কি গাইডেন্স দিল, FY25 এদের সেল মোটামুটি ডাবল হয়ে যাবে, 3400
3,400 থেকে 3,500 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স পরিষ্কার, স্কাইগুলো পরিষ্কার গাইডেন্স দিয়ে দেয় 2025-এ কোম্পানির সেল হবে 3,500 কোটি টাকা। কোম্পানি অ্যাকচুয়ালি 2025-এ কত সেল করলো? 3,548 কোটি টাকা। মানে যা গাইডেন্স দিয়েছিল তার থেকে একটু বেটারই করলো। হলো। এবার কোম্পানি কি করলো দেখুন, প্রফিট মার্জিনটা দেখুন। 2024-এ কোম্পানি 1,746 কোটি টাকা সেল করেছিল, প্রফিট করেছিল 41%, সরি 41 crore, মানে 2.5% ধরে রাখেন। এবার কোম্পানি কি হলো, 2025-এ টোটাল সেল করলো 3,548 কোটি টাকা। কোম্পানি 2024-এ কি বলেছিল যে আমাদের প্রফিট মার্জিন 2025-এ 3-এর উপরে হবে। 2024-এ প্রফিট মার্জিন ছিল, নেট প্রফিট মার্জিন ছিল 2.5%। স্কাইগোল্ড বলে 2025-এ আমাদের প্রফিট মার্জিন গিয়ে দাঁড়াবে 3%-এর বেশি। 2025-এ কি দাঁড়ালো, টোটাল সেল করলো 3,548 কোটি টাকা, আর টোটাল প্রফিট করলো হচ্ছে 133 কোটি টাকা, মানে প্রায় 3.5%। 2025-এ কি হলো, প্রফিট মার্জিনটা দেখুন 2.5% থেকে 3.5% হয়ে গেল। এবার 2025-এ আসার পরে কি হলো, কোম্পানি আরো দুটো ছোট ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিট কিনে নিল। ওরা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, দুটো ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে এরা অ্যাকোয়ার করে নিল। একটা ছিল মানে স্টার কিং, আর একটা ছিল কি মঙ্গলসূত্র। যে দুটো কোম্পানিকে কিনে নেওয়াতে কি হলো, এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা বেড়ে গেল। ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে যাওয়ায় এবার কোম্পানির কি ছিল, 2025-এ কোম্পানির টোটাল ম্যানুফ্যাকচারিং করতে এরা পার মান্থ মোটামুটি 350 কেজির মতো। আর এখন দেখুন এরা পার মান্থ ক্যাপাসিটি হয়েছে এদের মোটামুটি 460 কেজি। 2025-এ এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল 350 কেজি। 2026-এর কোয়ার্টারে এসে এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হচ্ছে পার মান্থ 460 কেজি। কেন হলো, এই দুটো যে ওরা ম্যানুফ্যাকচারিং ছোট ছোট জুয়েলারি কোম্পানিকে কিনে নিল, যে কিনে নেওয়াতে কি হলো, এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা বেড়ে গেল, তারপরে সেল বেড়ে গেল, প্রফিট মার্জিনও বেড়ে গেল। 2025-এ কোম্পানি কি দাঁড়ালো, কোম্পানি সেল করলো 3,548 কোটি টাকা, তার প্রফিট মার্জিনও বেড়ে গেলো। 2026-এর কি গাইডেন্স দিল, 2026-এ 2025-এ কত করলো, 3,500 কোটি টাকা। কোম্পানি 2026-এর গাইডেন্স দিল আমরা সেল করবো, 2027-এর গাইডেন্স দিল 6,300 কোটি টাকা, 6,300 কোটি টাকা। এবার 2025-এর লাস্টের কোয়ার্টারে এসে কোম্পানি কিন্তু গাইডেন্সটাকে বাড়িয়ে দিল, বলে 2027-এ আমাদের সেল গিয়ে দাঁড়াবে 7,600 কোটি টাকা। তার মানে একটা কোম্পানি প্রতি কোয়ার্টারে কি হচ্ছে, তার প্রফিট মার্জিনের গাইডেন্স বাড়াচ্ছে, টোটাল রেভিনিউ বা সেলের গাইডেন্স বাড়িয়ে দিচ্ছে। এটা একটা পারফেক্ট বিজনেস মডেল। দেখুন একদম ক্লিয়ার বিজনেস মডেল। সে কি করছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে, আর সেল বেড়ে যাচ্ছে, এবং সে দেখুন সেলের গাইডেন্সও সমানে বাড়িয়ে যাচ্ছে। এতে প্রফিট মার্জিন দেখুন 2023-এ ছিল 1.6%, 24-এ কত হলো 2.3%, 25-এ কত হলো 3.7%, আর 27-এর গাইডেন্স এখনই দিয়ে রেখেছে। 27-এ এদের সেল কি প্রফিট মার্জিনে দাঁড়াবে 4.5%। তবে দেখুন যখন Q3-তে 2025-এর Q3-তে কোম্পানির গাইডেন্স ছিল 2027-এ টোটাল সেল করবে 6,300 কোটি টাকা। আর Q4 25-এ সেই কোম্পানি কি বলল, 2027-এর সেল গিয়ে দাঁড়াবে 7,600 কোটি টাকা। স্কাইগোল্ডের ক্ষেত্রে কি হচ্ছে, লাগাতার কোম্পানি 50% উপরে সেলস গ্রোথ করে যাচ্ছে, গাইডেন্সও 50% সেলস গ্রোথ, প্রফিট মার্জিন বেড়ে যাচ্ছে, কোম্পানি নতুন নতুন কাস্টমারকে অ্যাকোয়ার করছে। আগে লাস্ট 1-1.5 বছরের কোম্পানি পিএন গ্যাডগিল, ক্যারেট লেন, আদিত্য বিড়লা, রিলায়েন্স, কলা মন্দির, সমস্ত রিটেল কোম্পানিকে এরা কিন্তু নিজের কাস্টমার বানিয়ে নিয়েছে, প্লাস ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। কোম্পানি রিসেন্ট কি করেছে, 2025-এ 10,500 স্কোয়ার ফিট ল্যান্ড পারচেস করে নিয়েছে। এখানে কি করবে, নতুন নবী মুম্বাইতে এখানে নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট করবে। এই ম্যানুফ্যাকচারিং ইউনিট করার পরে কোম্পানি বলছে 2027-এর মধ্যে আমাদের ক্যাপাসিটি গিয়ে দাঁড়াবে 4.5 টন পার মান্থ জুয়েলারি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। এখন কোম্পানি কত আছে, মোটামুটি 450 কেজি পার মাস আছে, ম্যানুফ্যাকচারিং করছে। বলছে এটাকে এরা 2027-এ নিয়ে যাবে 900 কেজি পার মান্থ, মানে মান্থলি ম্যানুফ্যাকচারিংটা এদের ডাবল হয়ে যাবে। প্রত্যেকটা প্যারামিটার দেখুন, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, নেট প্রফিট মার্জিন, সমস্ত কিছু কোম্পানি একদম পারফেক্ট পিকচার ক্লিয়ার। প্রতিটা কোয়ার্টারে কিন্তু কোম্পানি
পুরো এদের কলে দেখবেন ট্রান্সক্রিপ্ট ডিটেলস দিয়ে দেয়। কোনো কোম্পানি কোনো মুদ্রাস্ফীতি, জিডিপি সমস্যা, কনজিউমার ডিমান্ড খারাপ আছে এগুলো নিয়ে কোনো কোম্পানি কথাই বলে না। কোম্পানি তাদের গ্রোথ সম্বন্ধে পুরো পিকচার পারফেক্ট ছবি দিয়ে দেয় কোম্পানি। এটা হচ্ছে আমাদের একটা আমার পোর্টফোলিওর অন্যতম পারফেক্ট বিজনেস মডেল। আর একটা বিজনেস মডেল আমি আলোচনা করছি, ভিটু রিটেল। এটা কি করে? গার্মেন্টসের রিটেলিং, যেরকম ট্রেন করে জুডিও, স্টাইল বাজার, আদিত্য বিড়লা ফ্যাশন, এই ধরনের। বাকি দেখুন এই ভিটু রিটেল বাদ দিয়ে বাকি যত কোম্পানির কথা বললাম, এই ট্রেন, আদিত্য বিড়লা, এদেরকে দেখুন সেলস গ্রোথ কমে যাচ্ছে, গাইডেন্স কমিয়ে দিচ্ছে, কারো কিন্তু মানে গ্রোথ বাড়ছে না। ভিটু রিটেলকে দেখুন, আমি লাস্ট দিতে মানে 5, 6, 7টা কোয়ার্টার দেখেন কোম্পানি প্রতিটা কোয়ার্টারে কিন্তু 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। প্লাস স্টোর এক্সপেনশন, 2024-এ কোম্পানির কাছে স্টোর ছিল 117, 2025-এ কত করলো? 189। 2024 ছিল 117টা, 2025-এ করলো 189। 2026-এর গাইডেন্স দিয়েছে প্রায় 300 স্টোরের গাইডেন্স দিয়েছে। কোম্পানিতে লাগাতার 60% শুধু স্টোর গাইডেন্সই করে যাচ্ছে, স্টোর এক্সপেনশনই করে যাচ্ছে। প্লাস এর সেম স্টোর সেল গ্রোথ, যদি পুরোনো স্টোরগুলো সেলস গ্রোথ 5% হয়, হয়তো কোম্পানির মোটামুটি 50%, 60% সেলস করতে কোনো অসুবিধা হবে না, কারণ স্টোরি বাড়ছে প্রতি বছর প্রায় 60%-এর মতো। পুরোনো স্টোরগুলোতে যদি 5% সেলস গ্রোথ হয়, তো ওদের 50%, 60% সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। এই জন্য কোম্পানি কি বলছে যে আগামী 2 থেকে 3 বছরে আমাদের 50%-এর বেশি সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। কোম্পানি করে যাচ্ছে তাই। প্রতিটা কোয়ার্টারে দেখুন, লাস্ট 5, 6, 7টা কোয়ার্টারে দেখুন 50%, 60% করে কিন্তু কোম্পানি সেলস গ্রোথ করে যাচ্ছে। তারপরে এদের কি হচ্ছে? এদের প্রোডাক্ট মিক্স ভালো হচ্ছে, এরা বেশি করে প্রোডাক্ট এমআরপি দিয়ে বেচতে পারছে। এদের স্টোরে আগে কি ছিল? আগে মোটামুটি 75 থেকে 80% ছিল গার্মেন্টস, বাকি যে 20% ছিল কমোডিটি প্রোডাক্ট, আমাদের যেগুলো লাগে চিনি, চাপাতা, বিস্কুট ফিস্কুট, এসব। এটা ওগুলো প্রোডাক্ট কিন্তু মার্জিন কম হয় হাউস হোল্ড আইটেমগুলোতে, গার্মেন্টসে মার্জিন বেশি। এই জন্য ভিডিও রিটেল কি করছে? গার্মেন্টসের পার্সেন্টেজটা বাড়াচ্ছে, আর কমোডিটিস যেগুলো আছে হাউস হোল্ড আইটেমের কিন্তু পার্সেন্টেজ কমায় দিচ্ছে। এখন মোটামুটি এদের 90%-এর মধ্যে শুধু আছে গার্মেন্টস, আর বাকি 7-8% হচ্ছে হাউস হোল্ড আইটেম। এটা একটা কোম্পানি ভালো জিনিস, যে কোম্পানি হাই প্রফিট মার্জিন প্রোডাক্টকে বাড়াচ্ছে, যেগুলো লো প্রফিট মার্জিন সেই প্রোডাক্টগুলোকে কমাচ্ছে। আর কোম্পানির গাইডেন্সও ক্লিয়ার, আগামী 2-3 বছর 50%-এর ভিতরে সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না, কারণ কোম্পানি স্টোর এক্সপানশন করছে মোর দ্যান 50%। আরও দেখুন সময় বেড়ে যাচ্ছে কোম্পানির। 2024-এ কোম্পানি আরও কত ছিল? 11, এখন কত হয়েছে? 23। কোম্পানি গাড়ি দিচ্ছে আগামী 30 থেকে 35 আরোই হয়ে যাবে। 2026-27-এর মধ্যে এদের আরোই 30 থেকে 35। ভলিউম গ্রোথ দেখুন, 2024-এ এদের ভলিউম গ্রোথ ছিল কত? 43%। ভলিউম গ্রোথ মানে কত কাপড় বিক্রি করতে পারছে। 2024-এ এদের ভলিউম গ্রোথ হচ্ছে 43%, আর 2025-এ গিয়ে এদের ভলিউম গ্রোথ হচ্ছে 50%। কারণ ভলিউম গ্রোথে বেড়ে যাচ্ছে, এদের 50% শুধু এটা ভলিউম গ্রোথই করছে। তাহলে একটা আইডিয়াল বিজনেস মডেল আমি কাকে বলবো? একটা আইডিয়াল বিজনেস মডেল বলতে হবে তাকে যে তার সেলস গ্রোথ লাগাতার বাড়িয়ে যাচ্ছে এবং গাইডেন্সও বাড়িয়ে যাচ্ছে, প্রফিট গ্রোথ লাগাতার উপরের দিকে যাচ্ছে, কোম্পানির আরওই উপরের দিকে যাচ্ছে। যদি সে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, যেমন স্কাই গোল্ড, সেটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। সবথেকে আরেকটা মানে প্রফিট মার্জিন, প্রতিটা কোম্পানির কাছে, এনবিএফসি হোক, ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোক, রিটেলার, প্রফিট মার্জিনটা বাড়ছে কিনা। এই যে আমি যেই কোম্পানিগুলোর কথা বললাম, দেখুন সে ভিটু রিটেল, স্কাই গোল্ড, বা যে কোনো যেমন একটা ফিনান্সিয়াল কোম্পানি আছে ইন্ডিয়া শেল্টার, দেখবেন হাউজিং ফিনান্সে সব থেকে বেশি স্পিডে এরা লোন বুক গ্রোথ করছে, এদের আরোই উপর দিকে যাচ্ছে। 2024 ছিল 14, আরোই এখন 17 হয়ে গেছে, আরোই উপর দিকে যাচ্ছে। প্রতি বছর 40 থেকে 50টা করে ব্রাঞ্চ খুলছে, লোন গ্রোথ করছে প্রায় 35%, 40% লোন বুক গ্রোথ করে যাচ্ছে। গাইডেন্স এরকম আছে এদের, হাউজিং ফিনান্সের মধ্যে সব থেকে বেশি স্পিডে গ্রোথ করছে। তা আমাকে এরকম কোম্পানি লাগে। এক তো কোম্পানির প্রোডাক্ট আমি বুঝি, বিজনেস মডেল ক্লিয়ার, আর কোম্পানি যেই সেক্টরে আছে সেই সেক্টরের মধ্যে হাইয়েস্ট গ্রোথ করছে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, গাইডেন্সও হাইয়েস্ট। প্লাস কোম্পানির কি হচ্ছে, সে যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি থাকে সে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, সে যদি রিটেল কোম্পানি থাকে সে তার স্টোর বাড়াচ্ছে, সে যদি কোনো ফিনান্সিয়াল কোম্পানি থাকে সে তার ব্রাঞ্চ বাড়াচ্ছে, কোম্পানির আরোই উপরের দিকে যাচ্ছে, প্রফিট মার্জিন বেড়ে যাচ্ছে,
কোম্পানি তার কনকলে কোনো কান্নাকাটি করে না যে জিডিপি গ্রোথ কমে যাচ্ছে, মুদ্রাস্ফীতি, কনজিউমার ডিমান্ড, এই ধরনের কোনো কথাবার্তা বলে না। আমাকে সেই ধরনের কোম্পানি লাগে। সে জুয়েলারি সেক্টরের হতে পারে, এফএমসিজির হতে পারে, সে কোনো গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে, সে কোনো রিটেল হতে পারে গার্মেন্টের, সে কেবল ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে, একটা কোওয়ার্কিং স্পেসের কোম্পানি হতে পারে, সেটা ফিনান্সিয়াল কোম্পানি হতে পারে, ব্যাংকিং স্টক হতে পারে। তার মধ্যে গ্রোথ থাকতে হবে, 30%, 40%, 50% সেলস গ্রোথ থাকতে হবে। কোম্পানি কনকলে কোনো কান্নাকাটি করবে না, কনকলের মধ্যে তার গাইডেন্স পুরো ক্লিয়ার থাকবে। এই ধরনের বিজনেসই হচ্ছে আইডিয়াল বা পারফেক্ট বিজনেস মডেল। সবসময় একটা জিনিস মনে রাখবেন শেয়ার বাজারে, আজকে আপনার যে কোম্পানিটাকে খুব পারফেক্ট মনে হচ্ছে সেটা কিন্তু চিরজীবন থাকবে না। সবাই এটাই ভুল করে। আজকে স্কাইগুলো আমার কাছে খুব ভালো মনে হচ্ছে, গ্রোথ আছে, সব কিছু আছে, দেখো 2 কোয়ার্টার পরে বা 6 মাস পরে স্কাইগুলোর গ্রোথ কমে গেল। যেহেতু স্কাইগুলো আমাকে লাস্ট 2 বছর থেকে 25 পয়সা কামিয়ে দিয়েছে, যখন স্কাই গোল্ডের সেলস গ্রোথ কমে যাবে, স্কাই গোল্ড গাইডেন্স কমিয়ে দেবে, তখন যদি আমি স্টকটাকে পোর্টফোলিওতে রেখে দিই প্রিভিয়াস রেকর্ড দেখে, তাহলে কিন্তু বিপদ। তো যা কামিয়েছিলাম সব চলে যাবে। সুতরাং অ্যাক্টিভ ইনভেস্টিং এর যেটা আজকে যেটা ভালো আছে সেটা কালকে ভালো থাকতে নাও পারে। যখনই কোম্পানিটা খারাপ হয়ে যাবে, গাইডেন্স কমিয়ে দেবে, সেটা কিন্তু আপনারা পারফেক্ট বিজনেস মডেল থাকবো না, সঙ্গে সঙ্গে আপনাকে স্টকটা কিন্তু পোর্টফোলিওতে কাটতে হবে। অ্যাক্টিভ ইনভেস্টিং এ মনে রাখা, স্টক কেনার থেকে কিন্তু স্টক বিক্রি করাটা খুব ইম্পর্টেন্ট। ওই জন্য কি করতে কনকল করতে হবে, যখনই কোম্পানি গাইডেন্স কমাবে তখনই আপনার স্টকটাকে কাটতে হবে। বুঝে গেল পারফেক্ট বিজনেস মডেল ডেফিনেশন কোনটা? থ্যাংক ইউ।